অবশ্যই স্কলারশিপের ক্ষেত্রে ওয়েটিং পিরিয়ডটা কম। যখন আপনি স্কলারশিপ ইরাসমাস স্কলারশিপ আছে তখন কিন্তু আপনার ভিসাটা মোস্ট অফ দ্য কেসেস 1 মাসের মধ্যেই হয়ে যাবে আর কি। ইরাসমাস স্কলারশিপটা ওপেন হয় হচ্ছে যে অক্টোবরের মাঝামাঝি বা নভেম্বর থেকে পোর্টালটা ওপেন হয় যে আমি মানে প্রতি বছরের অক্টোবর নভেম্বর এই সময়টাতে অ্যাপ্লাই করা যায়, মানে হ্যাঁ প্রতি বছর একবারই। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এস্টোরিয়াল। আজকের ভিডিওতে আমাদের সাথে একজন গেস্ট রয়েছে। আমরা আজকে কথা বলবো ইরাসমাস মন্ডুস স্কলারশিপ নিয়ে। তো আমি প্রথমেই তার পরিচয়তে চলে যাব। তো ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। হ্যালো লাবিব, হ্যালো ভিউয়ার্স। তো আমি আবু তৌহিদ হোসেন, আমাকে তৌহিদ ভাই নামে চেনে আর কি সবাই। আমি বর্তমানে ইরাসমাস মন্ডুস স্কলারশিপ জাস্ট শেষ করলাম আর কি, স্কলারশিপের আন্ডারে মাস্টার্স প্রোগ্রাম, এবং নেক্সট মান্থ থেকে ইনশাল্লাহ আমি একটা ইউনিভার্সিটিতে রিসার্চার হিসেবে জয়েন করছি। সো এই তো শর্ট ইন্ট্রোডাকশন অফ মাইসেলফ। আচ্ছা, তো আপনার বাংলাদেশে স্টাডি ব্যাকগ্রাউন্ড কি ছিল? আমি ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং থেকে পড়াশোনা করেছি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে, বুয়েট থেকে। আহ, হ্যাঁ, ওইখান থেকে পড়ার পরে আমার কিছু এক্সপিরিয়েন্স ছিল, কয়েক বছর এক্সপিরিয়েন্স গ্যাদার করার পরে এরপর আমি এরাসমাস স্কলারশিপে অ্যাপ্লাই করি এবং 2022 সালে গ্রান্টেড হয়ে আসি এবং 2 বছর লাগে মোটামুটি। সো এই তো শেষ করলাম আর কি মাত্র। আচ্ছা, 2022 সালে স্কলারশিপ পেয়েছিলেন। হ্যাঁ, 22 দেন থেকে 24। এইখানে, হুম হ্যাঁ, এখানে আসলেন। দেন এখানে 2 বছরের মতো মাস্টার্স করলেন। হুম হুম। আচ্ছা, সেগুলো তো আমরা পরে আসতেছি। আগে আমাদেরকে একটু এক্সপ্লেন করেন যে হচ্ছে ইরাসমাস মুন্ডুস স্কলারশিপটা আসলে কি। আচ্ছা, ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ আসলে ইউরোপিয়ান ইউনিয়ন ফান্ডেড একটা প্রজেক্ট। সো আমি যদি একটু ব্রডলি বলতে চাই যে তারা ইরাসমাস প্লাস বলে আর কি এখন পুরো প্রোগ্রামটাকে। সো ইরাসমাস প্লাসের আন্ডারে তারা বিভিন্ন ধরনের এরকম শিক্ষা কার্যক্রমে ফান্ডিং দেয় আর কি। সো এরকম রিসার্চ প্রজেক্ট আছে, কিছু সামার স্কুলস আছে, কিছু ভলান্টিয়ারিং প্রজেক্ট আছে, এবং ইরাসমাস মুন্ডাস ফান্ডেড একটা মাস্টার্স প্রোগ্রামের জন্য স্কলারশিপ আছে। সো এই স্কলারশিপটা পিএইচডির জন্য আছে, বাট নট ইরাসমাস মুন্ডুস, সেটা আরেকটা নামে আছে। সো ইরাসমাস মুন্ডুস স্কলারশিপটা হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়ন ফান্ডেড একটা প্রজেক্ট, যেটার আন্ডারে তারা বিভিন্ন সাবজেক্টে স্কলারশিপ প্রদান করে, এবং ইটস আ হ্যান্ডসাম স্কলারশিপ। আর এটা এটা ওয়ান অফ দ্য প্রেস্টিজিয়াস স্কলারশিপ বলা হয় ইউরোপিয়ান ইউনিয়নের ক্ষেত্রে, কারণ আপনি যে কোনো কান্ট্রিতে হচ্ছে যে রেকগনাইজড হবেন। সো হ্যাঁ, সো এটা হচ্ছে আসলে ফুললি ফান্ডেড একটা স্কলারশিপ, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়নের জন্য। আচ্ছা, তাহলে ব্যাচেলরদের জন্য কোনো সুযোগ নাই এই ক্ষেত্রে? না, এখনো পর্যন্ত আসলে ব্যাচেলরদের জন্য এরকম কিছু, বিশেষ করে যদি আমি বলি ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে, তাদের জন্য আসলে এরকম কোনো স্কোপ চোখে পড়ে নাই। আর পিএইচডিটাও একটু আলাদা, একটু ডিফারেন্ট। সেখানে আসলে এরকম স্ট্রাকচার্ড ওয়েতে যে সব সাবজেক্ট এরকম আছে এরকম না। মূলত মাস্টার্সটাকে তারা ফোকাস করে এবং বিভিন্ন ধরনের এরকম অনেকগুলো স্কলারশিপ তারা প্রোভাইড করে মাস্টার্সটার জন্য। আচ্ছা, তো আপনি হচ্ছে ব্যাচেলর মানে গ্রাজুয়েট কখন হলেন এবং হচ্ছে কতদিন ধরে প্রিপারেশন নেওয়ার পরে, মানে আপনার হচ্ছে বেসিক্যালি হচ্ছে প্রিপারেশন নেওয়া শুরু করলেন কবে হুম হুম। স্কলারশিপের জন্য, এবং স্কলারশিপটা পেলেন কবে? আচ্ছা, তো একটা তো হচ্ছে যে হ্যাঁ, ব্যাচেলর আমি শেষ করেছি 18 সালে। এরপরে যেটা বলছিলাম যে আমি আসলে জবে ওয়ার্ক ঢুকি, এক্সপিরিয়েন্স। কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করি। তবে যদি আমি বলি যে একটা হচ্ছে টাইম লাইন, হুম যে হুম হুম। ইরাসমাস মুন্ডাসের একটা টাইম লাইন, আর একটা হচ্ছে যে আমার প্রিপারেশন। আমি আপনার যদি দুইটা প্রিপারেশন। যদি একটু আলাদা করে বলি, একটা হচ্ছে যে আমার প্রিপারেশনটা ছিল মূলত, আহ, আমি যদি একটু টাইম লাইন আগে যাই, কারণ তাছাড়া বলতে হুম গেলে হুম হুম, হয়তোবা আপনি এক্সপ্লেন করেন। তারা অডিয়েন্সদের জন্য একটু বুঝতে সুবিধা হবে। সো ইরাসমাস স্কলারশিপটা ওপেন হয় হচ্ছে যে অক্টোবরের মাঝামাঝি বা নভেম্বর থেকে পোর্টালটা ওপেন হয় যে আমি মানে প্রতি বছরের অক্টোবর নভেম্বর এই সময়টাতে অ্যাপ্লাই করা যায়, মানে হ্যাঁ প্রতি বছর একবারই? একবারই অ্যাপ্লাই আচ্ছা, হয়। হ্যাঁ এটার হ্যাঁ। সামার উইন্টার সেমিস্টার নেই, এটা আপনি একবারই অ্যাপ্লাই করতে পারবেন। সেটা হুম। হচ্ছে যে অক্টোবর নভেম্বরে এসে পোর্টালটা খুলে, আর জানুয়ারি ফেব্রুয়ারি ডিপেন্ডিং অন দ্য সাবজেক্ট সে হুম। তারা পোর্টালটা অফ করে আর কি। সো এটা আচ্ছা। হচ্ছে যে আমার অ্যাপ্লিকেশন পিরিয়ড টাইম। এইখানে আহ, একটা কোনো সেন্টার নাই যে আমি যে এখানে ডিফারেন্ট সাপোজ 100টা বা 120টা প্রোগ্রাম আছে যে প্রোগ্রাম আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো তারা প্রোগ্রামটা নিজেদের ইচ্ছা মতো, কেউ নভেম্বরে খুলে, কেউ অক্টোবরে খুলে, কেউ জানুয়ারিতে বন্ধ করে, কেউ ফেব্রুয়ারিতে বন্ধ করে। সো এই টাইমটা হচ্ছে মেইনলি অ্যাপ্লিকেশন পিরিয়ড টাইম। এরপরে আসে হচ্ছে যে তারা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই সময় তারা ডিক্লেয়ার করে যে তারা আসলে আপনি সিলেক্টেড নাকি আনসিলেক্টেড, বা ইন্টারভিউ তারা অনেক প্রোগ্রাম করে, অনেক প্রোগ্রাম করে না। তো তারা আসলে ইন্টারভিউ কল করা শুরু করে। আপনি এপ্রিলে বা মে এর মধ্যে আপনি জানা যাবেন যে আপনি সিলেক্টেড হয়েছেন কিনা, এবং এরপরে জুন জুলাই তার একটা প্রিপারেশন টাইম দেয়, প্লাস ভিসা প্রসেসিং জিনিসগুলো আছে ডকুমেন্টস থ্রুতে। এবং
মোটামুটি সেপ্টেম্বর অথবা অক্টোবর, মোস্টলি সেপ্টেম্বর মোস্ট অফ দ্য ইউরোপিয়ান কান্ট্রিজে তাদের ক্লাসগুলো শুরু হয়। সো বেসিক্যালি আপনার প্রিপারেশন শুরু হবে 1 বছর আগে থেকে অ্যাপ্লিকেশন প্রসিডিউর, বাট আপনি তো অক্টোবরে এসওপি বানানোর জন্য বসবেন না, আপনাকে আসলে আরো আগে থেকে বসতে হবে। এর মধ্যে কিছু ডকুমেন্টস রিলেটেডও চলে আসে যে আপনি কি কি ডকুমেন্টস দরকার, তো সেখানে হয়তো বা এই প্রশ্নটা আসবে, তখন আমি একটু ক্লিয়ারলি বলবো যে কবে থেকে আসলে শুরু হবে। তো মোটামুটি আপনার যদি অক্টোবরে অ্যাপ্লাই করার প্ল্যান থাকে, অ্যাটলিস্ট আমি বলবো 8 থেকে 10 মাস বা 1 বছর আগে থেকে প্ল্যান করা, যে আমি আসলে এই জিনিসগুলা করতে চাই, আমি নেক্সট ইয়ার অ্যাপ্লাই করতে চাই। অ্যাটলিস্ট কেউ ট্রায়াল এন্ড এররে এই বছরে অ্যাপ্লাই করে রাখতে পারে যে আসলে কি অবস্থা হয়। সো আমি বলবো যে অ্যাটলিস্ট 8 থেকে 10 মাস সময় হাতে নিয়ে এই কাগজগুলা প্রসেস বা প্রিপেয়ার করা শুরু করা, যাতে হচ্ছে যে যখনই আমার অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে আমি যাতে ওইভাবে অ্যাপ্লাই করতে পারি আর কি। তো মানে হচ্ছে আমার আমি যদি এই বছরের অক্টোবরে অ্যাপ্লাই করি, আমি নেক্সট ইয়ার অক্টোবরের দিকে যেতে পারবো হ্যাঁ, যদি আমি পাই আর কি স্কলারশিপ। যদি আমি এবং scholarship আপনি পাই। বলতেছেন আরো 8 থেকে 10 মাস আগে থেকে আপনার মানে মোটামুটি ঘুরে ফিরে 2 বছরের 2 মতোই বছর। আমার একটা টাইমলাইন, মানে টাইমলাইনে একটা সময় দিতে হবে আমাকে। হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি। আচ্ছা, তারপরে এখন হচ্ছে আমাদের স্কলারশিপের রিকোয়ারমেন্ট গুলো আসলে কি কি সেটা নিয়ে যদি একটু বলতেন। হ্যাঁ, এখানে যদি আমি তাহলে ডকুমেন্টস এর হুম হুম প্রশ্নটাও চলে আসে আর কি। সো এখানে আসলে এই স্কলারশিপের আরেকটা যেটা বড় একটা প্লাস, যে আপনি মোস্ট অফ দ্য ডকুমেন্টস মানে মোস্ট অফ দ্য প্রোগ্রামের ক্ষেত্রে আপনি অনলাইনে সব সাবমিট করতে পারছেন, আপনার এখানে অন্য কোথাও যেতে হচ্ছে না বা কারো থ্রুতে কোনো ডকুমেন্ট পাঠাতে হচ্ছে না, অ্যাটলিস্ট ইনিশিয়াল লেভেলে। সো প্রথমেই যেটা লাগে যে আপনার একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে, যেটা দিয়ে আপনি অ্যাপ্লাই করার সময় আপনার ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে। এরপরে হচ্ছে যে আপনি অ্যাটলিস্ট ব্যাচেলর কমপ্লিট করতে হবে, অথবা যারা, আমি অলরেডি লাস্ট ইয়ারে আছি, যে আমি জানি যে আমি প্রোগ্রাম শুরু হওয়ার 3 থেকে কয়েক মাস আগে আমি পাস করব, তারা বলে মে বা জুন এর মধ্যে অ্যাটলিস্ট পাস করতে হবে। তো আমি যদি লাস্ট ইয়ারে থাকি তাদের জন্য তারা অ্যাপ্লাই করতে পারে। যদি আমার শেষ হয়ে যায় তাহলে সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট দুইটা লাগবে। এরপরে আসছে হচ্ছে যে আমার রেসিডেন্স পারমিট। এটা একটু একটা এক্সট্রা ডকুমেন্ট, রেসিডেন্স পারমিট। এই জিনিসটা আসলে জেনারেলি শোনা যায় না খুব একটা। রেসিডেন্স পারমিট বলছি, আমি যে বাংলাদেশে বসবাস করি, এইটার হচ্ছে যে একটা কোনো ডকুমেন্ট, রেসিডেন্স পারমিট ঠিক না, বা আমার রেসিডেন্স একটা ডকুমেন্ট চায় তারা। আচ্ছা, তো এই জিনিসটা হচ্ছে যে আপনি যদি সিটি কর্পোরেশনে যান, ওখানে একটা তাদের ইংলিশে একটা ফরম্যাট লাগবে, বাংলায় হলে এটা আসলে হবে না। সো ইংলিশে একটা ফরম্যাট থাকে তাদের কাছে, যে আপনি যে এই ওয়ার্ডে বা এই থানায় থাকেন, এটা একটা ডকুমেন্ট। মানে এটা কি যে চারিত্রিক সনদ বলে বা এই না, এটা ধরনের আসলে কিছু? ক্যারেক্টার সার্টিফিকেট ঠিক না এটা, এবং এটা বাংলায় হলে হবে না আসলে, মানে অনেক সময়। হ্যাঁ ইংলিশে, বাট হচ্ছে ক্যারেক্টার সার্টিফিকেট বা এই ধরনের কিছু না, ক্যারেক্টার সার্টিফিকেট আসলে লেখা থাকে না যে আমি এখানে আছি, বা বলা হয় এখানকার বাসিন্দা। আচ্ছা আচ্ছা সো জেনারেলি মোস্ট অফ দ্য সিটি কর্পোরেশনে থাকে এটা, যদি না থাকে সেক্ষেত্রেও তারা অপশন দিয়েছে যে আমি যেখানে জব করছি বা আমি যে ভার্সিটিতে পড়ছি সেখানকার ফ্যাকাল্টি বা সেখানকার যদি যদি জব করি সেখানকার কোনো ম্যানেজমেন্ট যদি বলে যে হ্যাঁ আমি হচ্ছে যে এখানে থাকি, বা আমি হচ্ছে ঢাকায়, মানে ঢাকা বা যে কোনো শহরে বাসা, বাংলাদেশে আমি বাসিন্দা এবং আমি এখানে জব করছি, দ্যাট ইজ অলসো এনাফ। সো এটা আসলে কেন চায়, এটা চাই হচ্ছে যে আপনি এই স্কলারশিপটা একটু ডিপেন্ড করে যে আপনার স্কলারশিপটা কত পাবেন, এটা আপনি কি ইউরোপে আছেন নাকি বাংলাদেশে আছেন সেটার উপর ডিপেন্ড করে। তো ইউরোপের যদি থাকেন সেক্ষেত্রে একরকম অ্যামাউন্ট, যদি বাংলাদেশে থাকেন বা এশিয়াতে থাকেন আরেক রকম অ্যামাউন্ট। সো ওরা আসলে ডিস্টেন্স দেখে, এবং ডিস্টেন্সের উপরে বেস করে একটা ফ্লাইট ছিল আর কি বেশ কিছু প্রোগ্রামে। ওই জন্য আসলে বেসিক্যালি ওরা জানতে চায় যদি আপনি ইউরোপে অলরেডি 3 বছর 5 বছর আছেন, তাহলে কিন্তু আপনি তো এলিজিবিলিটি মিলবে না আর কি। সো ওই জন্য ওরা জানতে চায় যে আপনি আসলে বাংলাদেশি থাকেন এবং ওখানকার একটা সনদ। তো এইটা তো ভাইয়া হচ্ছে এনআইডি বা পাসপোর্টেও উল্লেখ থাকে যে আমি কোথাকার রেসিডেন্ট, তো এনআইডি তেও তো মানে এনআইডি সাবমিট হুম হুম। করলেই কি হয়ে যাওয়া উচিত না? না, প্রেজেন্ট অ্যাড্রেস আর হচ্ছে যে আমার পার্মানেন্ট অ্যাড্রেস, দুইটা অ্যাড্রেস থাকে আর কি। আচ্ছা সো আমার পার্মানেন্ট অ্যাড্রেস তো আমি বাংলাদেশে ইউজ করতে পারি চাইলে, কিন্তু আমার প্রেজেন্ট অ্যাড্রেস তো আমি মুভিং আছি। সো আমি আসলেই সাপোজ আমি হচ্ছে যে আমি বাংলাদেশে গেলাম 3-4 মাসের জন্য, আচ্ছা সাপোজ আমি ইউরোপে 5 বছর ধরে আছি, আমি বাংলাদেশে আছি, সাপোজ নেক্সট 1 বছর আমি বাংলাদেশে থাকবো প্ল্যান করলাম, এবং আমি ওই সময় ইরাসমাসের জন্য অ্যাপ্লাই করছি। তারা তখন দেখতে চাইবে যে আমার আসলে লাস্ট হিস্টোরিতে যে আমি কি আসলে বাইরে থাকি নাকি হচ্ছে দেশে থাকি লাস্ট কয়েক বছর।
এইটার জন্য তারা আসলে জানতে চায়। তারা যখন দেখবে যে আমি জাস্ট 5 বছর ধরে অলরেডি ইউরোপেই আছি, আমি জাস্ট 1 বছর দেশের জন্য গেছি ওখানে অ্যাপ্লাই করছি, সেই ক্ষেত্রে তারা হয়তোবা এটা আমাকে ইনএলিজিবল হিসেবে কাউন্ট করবে আর কি। সো ওইটার একটা টাইম পিরিয়ড থাকবে, মানে এক্স্যাক্টলি এখন মনে নেই, যে আপনি লাস্ট 10 বছর বা লাস্ট 15 বছরে আপনি এই কদিনের বেশি ইউরোপে আসলে থাকতে পারবেন না। সো এইটা একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেট করে, কারণ এখানে তারা ট্রাই করে এমন মানুষকে আনার যারা আসলে কালচারটার সাথে মানে অলরেডি ইন্ট্রোডিউস না, বা তারা আসলে এই বেনিফিটসটা পাচ্ছে না। তো এই জন্য এই ক্রাইটেরিয়াটা আসলে সেট করা। আচ্ছা, আর রেসিডেন্স পারমিট গেল, এরপর আসছে হচ্ছে যে মোটিভেশন লেটার, বা আমি যদি স্টেটমেন্ট অফ পারপাস এসওপি বলি আর কি। এই ডকুমেন্টটা হচ্ছে যে যদি আমি বলি যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্টস যে কোনো ক্ষেত্রে, যে কোনো জায়গায় অ্যাডমিশনের ক্ষেত্রেই। সো এটা একটা প্রিপেয়ার করা। আর এক্সট্রা যেটা এতক্ষণ আমি যেগুলো বললাম সেগুলো আসলে অলরেডি আমার আশেপাশেই থাকার কথা মোস্টলি। আপনার এক্সট্রা যেটা লাগবে সেটা হচ্ছে আইএলটিএস বা টোফেল স্কোর। মানে এটা কি রিকোয়ারমেন্ট, অফিশিয়াল রিকোয়ারমেন্ট, না জাস্ট এটা একটা বোনাস হিসেবে? কোনটা? আইএলটিএস নো, এটা বোনাস না, এটা আসলে একটা ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট। তবে ডিপেন্ডিং অন দ্য প্রোগ্রাম, কিছু প্রোগ্রাম আইএলটিএস চায়, কিছু প্রোগ্রাম টোফেল চায়, কিছু প্রোগ্রাম জিআরইও চায়, বাট মোস্টলি আইএলটিএস বা টোফেলই হয়ে যায় আর কি। এবং এটা ম্যান্ডেটরি আর কি, যে আমার একটা ইংলিশ প্রফিসিয়েন্সি, যেহেতু এই মাস্টার্স প্রোগ্রামটা পুরোপুরি ইংলিশে, সো তাদের হচ্ছে যে এটা ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট যে আমার হচ্ছে যে এই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা তাদের দেখাতে হবে। সো এই একটাই ডকুমেন্ট যেটা আসলে আপনাকে একটু আগে থেকে প্রিপেয়ার রাখতে হবে আর কি, যে আমি প্রিপারেশন নিয়ে আইএলটিএস এর এবং সেটার প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেয়া, এবং দেন এটা আসলে সাবমিট করা। আর নর্মাল রেকমেন্ডেশন লেটার যেটা থাকে আর কি, প্রোগ্রাম ওয়াইজ ভ্যারি করে। সো মোটামুটি এগুলাই, জাস্ট আমি যেটা সবগুলোই আশেপাশে আছে, জাস্ট আমার 3টা ডকুমেন্ট যদি আমি একটু হাইলাইট করি, একটা হচ্ছে যে রেসিডেন্স যে ডকুমেন্টটা, এটা একটা এক্সট্রা। এসওপি বা মোটিভেশন লেটার, যেটা আসলে আপনাকে অনেক ফোকাসে আনতে হবে যে আপনার কেন আপনি চান, আপনার আসলে কি কি বেনিফিট, বা আপনি আসলে কিভাবে অ্যালাইন করতে চান প্রোগ্রামের সাথে, এইটা। আর আইএলটিএস। সো এই 3টা ডকুমেন্ট বাদে বাকি সবই মোটামুটি আমার হাতের কাছে, এবং এই যে 3টা ডকুমেন্ট বললাম এগুলো আসলে অনলাইনেই সাবমিট করা পসিবল, অনলাইনে সাবমিট করা যায় মোস্ট অফ দ্য প্রোগ্রামসের ক্ষেত্রে। সো এই জন্য আমি বলছি যে এটা আসলে বেশ ইজি একটা প্রসিডিউর যদি আমার কাছে ডকুমেন্টসগুলো থাকে বা আমি যদি প্রিপেয়ার করতে চাই। সো মোটামুটি এগুলো হচ্ছে যে বেসিক রিকোয়ারমেন্টস। কিছু প্রোগ্রামে কিছু এক্সট্রা ডকুমেন্টস চায়, যেমন আপনি আপনার সিজিপিএ যে খুব বেশি ভালো ছিল, বা আপনি টপ 10-এ ছিলেন কিনা, বা জিআরই যেটা বললাম। সো এইগুলো হচ্ছে যে এই জন্য আপনাকে প্রোগ্রামগুলো দেখতে হবে, বাট মোস্টলি হচ্ছে যে এইগুলো হচ্ছে বেসিক ডকুমেন্ট যেটা আমার অবশ্যই লাগবে। আচ্ছা আচ্ছা, সিজিপিএ যেহেতু কথা চলে আসলো, আমার এখানে হচ্ছে সিজিপিএ কি খুব বেশি ম্যাটার করে? আমার সিজিপিএ কি অলওয়েজ হাই থাকতে হবে, এমন কোনো কথা আছে কিনা? এটা খুব ইম্পর্টেন্ট, এবং অনেকের এটা প্রশ্ন থাকে আসলে যে সিজিপিএ আসলে কতটা ম্যাটার করে। এটা যেটা সত্যি কথা যে যত বেশি তত ভালো আর কি। হ্যাঁ, এটা তো আসলে এটার উপরে কোনো কথা নাই। সো আপনি ট্রাই করবেন যত বেশি ভালো রাখা যায়। এখন এটা প্রশ্ন আসতে পারে যে ইজ দিস দ্য অনলি ক্রাইটেরিয়া, এটা কি একমাত্র ক্রাইটেরিয়া কিনা? এটা অবশ্যই না। সো একটা হচ্ছে যে আমি আমার খুব ভালো, সেক্ষেত্রে অবশ্যই অনেক ভালো আছে আপনি, সেক্ষেত্রে যে আপনি টপ 10 টপ 5-এ আছেন, এটা একটা ডকুমেন্ট দিলে ভালো হয়, বা দিতে পারেন আপনি যদি চায়। আরেকটা হচ্ছে যে আমি মাঝারি আছি, মিডিয়াম রেঞ্জে, সেক্ষেত্রে আসলে আপনার যে অন্যান্য সাইড, যেমন আপনার এক্সপিরিয়েন্স বা আপনার কোকারিকুলার অ্যাক্টিভিটিস, এই জিনিসগুলোকে দিয়ে হচ্ছে যে আপনার ব্যালেন্স করা, বা এসওপি, যেটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে আসলে আমার 3-এর নিচে চলে গেছে, তো এখানে একটু খেয়াল রাখা যে কিছু প্রোগ্রাম আসলে বলেই দেয় যে আপনার সিজিপিএটা অ্যাটলিস্ট 3 এর উপরে হতে হবে। সেক্ষেত্রে যদি অলরেডি প্রোগ্রাম বলে দেয়, তার মানে আপনার 3 এর নিচে হলে আসলে অ্যাপ্লাই করে খুব একটা লাভ নাই, কারণ তারা ওইটা একটা মিনিমাম ক্রাইটেরিয়া তারা সেট করে দেয়। আর যদি বলা না থাকে সেক্ষেত্রে আপনি ট্রাই করে দেখতে পারেন, বাট অ্যাটলিস্ট আমি বলবো যে 3 এর উপরে থাকলে there is a good chance যে আপনি বাকি জিনিসগুলো দিয়েও কভার আপ করতে পারেন মোস্ট অফ দ্য প্রোগ্রামসে। আচ্ছা, দেন আমার পরের কোশ্চেন ছিল যে আইএলটিএস, জিআরই বা টোফেল এর ক্ষেত্রে, সেটা অলরেডি আপনি আনসার করে দিয়েছেন যে হচ্ছে বেশিরভাগ প্রোগ্রামের ক্ষেত্রে আইএলটিএস বা জিআরই বা টোফেল, মানে আইএলটিএস আর টোফেল দিয়ে বেশিরভাগ এক্সামে, বেশিরভাগ প্রোগ্রামে অ্যাপ্লাই করতে হয়। আর কিছু কিছু প্রোগ্রামের রিকোয়ারমেন্ট অনুযায়ী জিআরইও থাকতে পারে, তো সেটা ভ্যারি করে। তারপরে আরেকটা পরের যে কোশ্চেন ছিল সেটা হচ্ছে যে আমরা হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বা ভলান্টিয়ার অ্যাক্টিভিটি কতটুকু ইম্পর্টেন্ট? হ্যাঁ, এখানে হচ্ছে যে বারবার আমি প্রোগ্রাম বলছি, কারণ আসলে এখানে অনেকগুলো প্রোগ্রাম আছে।
এখানে সাপোজ আমি এসেছি ওয়াটার রিলেটেড সাবজেক্টে, এখানে এনভায়রনমেন্ট আছে, এখানে কম্পিউটার সায়েন্স আছে, এখানে সাস্টেনেবিলিটি আছে, ট্যুরিজম আছে। সো এখানে আসলে অনেক ভাস্ট একটা এরিয়া নিয়ে প্রোগ্রামগুলা। সো এটা আসলে ডিপেন্ড করে একটু প্রোগ্রাম ওয়াইজ। কিছু প্রোগ্রামে তারা চায় যে এই জিনিসটা একাডেমিক্যালি অনেক বেশি স্ট্রং চায়, এবং সেখানে আসলে আপনি একাডেমিক্যালি আপনাকে প্রুভ করতে হবে যে আপনি আসলে রিসার্চ ওরিয়েন্টেড বা একাডেমিক ওরিয়েন্টেড, এবং সেক্ষেত্রে কোকারিকুলার অ্যাক্টিভিটিস হেল্প করে, বাট হয়তো বা অতটা আপনি যে একেবারে জিরো থেকে হিরো হবেন ওইরকম না আর কি এই জায়গাটায়। কিছু কিছু প্রোগ্রামে আসলে কোকারিকুলার বেশ হেল্প করে, তারা আসলে ডাইভার্সিটি চায়, তারা চায় যে আপনি অলরেডি ভলেন্টিয়ারিং সাথে যুক্ত, এবং এই জায়গাটা আপনাকে হেল্প করে। বাট মোস্ট অফ দ্য কেসেসে ইউরোপিয়ান ইউনিয়ন বা আপনি যদি বাইরের দেশগুলো বলেন ডেভেলপ কান্ট্রি, তারা আসলে অ্যাপ্রিসিয়েট করে আপনার ভলেন্টিয়ারিং এক্সপিরিয়েন্স। সো আপনার যদি জব এক্সপিরিয়েন্স থাকে সেটাকে আগে ফোকাস করবেন, যদি না থাকে তাহলে আগে আপনার কোকারিকুলামগুলোকে আপনি ফোকাস করতে পারেন যে এই জায়গাগুলোতে আপনি কাজ করেছেন। সো একাডেমিক জব এক্সপিরিয়েন্স অবশ্যই টপ প্রায়োরিটি। এরপরে আসছে আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, যে আমার মেইন ইম্পর্টেন্ট রোডগুলোকে হাইলাইট করা। আর যদি জব কারো এক্সপিরিয়েন্স না থাকে সেক্ষেত্রে কোকারিকুলার অ্যাক্টিভিটিস অবশ্যই একটা বিগ প্লাস, কারণ এখানে আপনার একাডেমিক এবং কোকারিকুলার অ্যাক্টিভিটিস এই দুইটাই আছে, এবং দুইটাকে আমি ফোকাস করতে পারি আর কি। আচ্ছা, তো হচ্ছে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ, মানে আমার যদি একটা পাবলিকেশন থাকে তাহলে কি আমি আমার জন্য বেটার যে আমি আমার স্কলারশিপটা পাওয়া কি অনেকটা সহজ হয়ে যায় কিনা? হ্যাঁ, এখানেও যেটা ওই যে সেম কোশ্চেনই আসলে আসছে যে একটা মেট্রিকে আসলে মাপাটা একটু ডিফিকাল্ট। কিছু কিছু প্রোগ্রাম বলে দেয় যে আপনার, আমি যখন মার্কিং ক্রাইটেরিয়া সেট করে দেয় যে সাপোজ আপনার একাডেমিকে থাকবে আপনার 40% মার্ক, আপনার এসওপিতে থাকবে 30% মার্ক, আর বাকি 30% থাকবে হচ্ছে যে আদার্স, আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বা আদার আপনার যে ক্রাইটেরিয়াগুলো আছে। সেখানে আপনার একাডেমিকে যখন আপনার 40 তারা দিচ্ছে, তখন তো অবশ্যই আপনার একটা রিলেভেন্ট যদি পাবলিকেশন থাকে সেটা আপনাকে হেল্প করবে এগিয়ে যাওয়ার জন্য। সো এই জন্য আপনার যে প্রোগ্রাম আপনি অ্যাপ্লাই করছেন সেই প্রোগ্রামের সাথে রিলেভেন্ট যে কোনো কিছুই আসলে হাইলাইট করা দরকার। সেক্ষেত্রে অবশ্যই পাবলিকেশন যদি রিলেভেন্ট পাবলিকেশন থাকে সেটা অবশ্যই আমাকে একটা অ্যাডভান্টেজ দিবে। তো এটা কি পয়েন্ট সিস্টেম আছে একটা? এখানে ওই প্রোগ্রাম আর কি, হ্যাঁ, বেশ কিছু প্রোগ্রাম ডিরেক্টলি বলে দিবে আপনাকে যে এটা হচ্ছে যেমন মিনিমাম রিকোয়ারমেন্টস, এটা হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে আমি যখন সর্ট করব, স্টুডেন্ট সর্টিং হবে, তখন হচ্ছে যে এই মার্কিং ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা করব, সেক্ষেত্রে যাতে এটা একটা ট্রান্সপারেন্সি থাকে আর কি। সো মোস্ট অফ দ্য প্রোগ্রামস তারা আসলে বলে দেওয়ার ট্রাই করে যে তারা আসলে কোন কোন জিনিস চাচ্ছে, কি কি নাম্বারিং এর উপরে তারা আসলে মার্কিং ক্রাইটেরিয়া সাজাবে। আচ্ছা, তো আরেকটা প্রশ্ন যেটা ছিল যে জব এক্সপিরিয়েন্স, এটাও আপনি অলরেডি বলে ফেলেছেন। তো এটা নিয়ে মনে হয় না বলার কিছু আছে, এটা থাকলে অবশ্যই বেটার, আর যদি না থাকে তাহলে হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি এগুলো দিয়ে ব্যালেন্স করতে হবে। কারণ এটা কিছু মানুষের একটু ধারণা আছে যে আমার জব এক্সপিরিয়েন্স একেবারেই নেই, সেক্ষেত্রে আমি অ্যাপ্লাই করতে পারবো কিনা। আপনি লাস্ট ইয়ার থাকলে অথবা ব্যাচেলর পাস করলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং অনেকের ধারণা যেটা বলছিলাম যে জব এক্সপিরিয়েন্স না হলে হয়তো বা আমি এখানে টিকবো না, এটাও আসলে ঠিক না। কারণ আমরা রিসেন্টলি দেখছি যে অনেক স্টুডেন্ট আসছে যারা আসলে ফাইনাল ইয়ার করেছেন বা পাস করেছেন, সো একেবারে ফ্রেশাররাও আসছেন। সো এটা অনেকের জব থাকলে সেটা অবশ্যই একটা অ্যাডভান্টেজ, বাট আপনি যে জব না করে আসতেই পারবেন এমনটা ঠিক না। আচ্ছা, তো আমি এতক্ষণ ধরে যা যা শুনলাম তা শুনে আমার যতটুকু মনে হলো যে হচ্ছে আমার এখানে সবগুলোই ডকুমেন্টের মধ্যে এসওপিটাই মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা আপনি কতটুকু এগ্রি করেন, এবং আসলে এসওপিটা কতটুকু ভূমিকা পালন করে আমার স্কলারশিপ পাওয়ার জন্য? না, এটা অবভিয়াসলি একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্টস। কিছু কিছু তো বলেই দিলাম যে আসলে তারা মার্কিং ক্রাইটেরিয়া সেট করে দেয়, যদি নাও দেয় সেক্ষেত্রে এইখানেই হচ্ছে যে, কারণ দেখেন আপনার যে বাকি যে জিনিসগুলো আপনার ট্রান্সক্রিপ্ট বা আইএলটিএস স্কোর বা রেকমেন্ডেশন লেটার, এটা আপনাকে সাপ্লিমেন্ট করবে, বাট আপনাকে তো একটা ডকুমেন্টের উপর আপনাকে বেসটা দাঁড় করাতে হবে। এই বেসটা দাঁড় করে আসলে এসওপি বা মোটিভেশন লেটার, যে আপনি আসলে কি, আপনি আপনার ব্যাকগ্রাউন্ড কি, আপনি এই প্রোগ্রামটা কিভাবে রিলেট করছেন নিজের সাথে, এবং সেই জিনিসটা আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন ইন ফিউচার। সো এই যে পুরো একটা চেইন বা কানেকশন, এইটা যদি আপনি স্ট্রংলি বিল্ড করতে পারেন সেক্ষেত্রে এইটা আপনাকে অনেক বিগার একটা আপার হ্যান্ড দিবে আপনার জন্য। সো এটা অবভিয়াসলি একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট। এবং আমি যে বললাম যে আপনি 8 মাস বা 10 মাস আগে থেকে কেন চিন্তা করবেন, কারণ আপনি যদি অক্টোবরে অ্যাপ্লাই করবেন তখন যদি আপনি এসওপি নিয়ে শুরু করেন,
এটা একটা ডেভেলপ হতে কিন্তু টাইম লাগে, যে আমি হুট করে বসলাম চলে আসলো মাথায়, এটা আসলে হয় না। সো এই অ্যাটলিস্ট 6-8 মাস হাতে রাখা, যাতে হচ্ছে যে আপনি যখন প্রতি মাসে একবার করে দেখবেন, সেক্ষেত্রে যাতে আপনার রিভাইজিং বা হচ্ছে যে ওয়ার্ডের যে ইউজ করছেন, আপনি আসলে যেটা চাচ্ছেন এক্সপ্রেস করতে পারছেন কিনা, সো এটা আসলে আরো ক্লিয়ার হয়। সো এটা অবভিয়াসলি ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ডকুমেন্টস, ঠিক বলেছেন আর কি। সো এটাকে অবভিয়াসলি একটু ভালো মতো বিল্ড আপ করতে হবে। আচ্ছা, তো এখন আসি আসলে কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং কখন অ্যাপ্লাই করতে হয় এরাসমাস মুন্ডাস স্কলারশিপের জন্য। কখন আমি মোটামুটি বলে দিয়েছি যে অ্যাপ্লিকেশন টাইমলাইন অক্টোবর থেকে জানুয়ারি বা ফেব্রুয়ারি, ডিপেন্ডিং অন দ্য প্রোগ্রাম। কিভাবে অ্যাপ্লাই করবো, এটা হচ্ছে যে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন আর কি। যে প্রথমেই যেটা করতে হবে যে আমাকে প্রোগ্রামটা সিলেক্ট করতে হবে। আমি বারবার বলে আসছি অনেক জায়গায় রেফারেন্স, যে ডিফারেন্ট প্রোগ্রামস। সো আমি যে প্রোগ্রামটা চাচ্ছি, বা এমন কোনো প্রোগ্রাম আছে কিনা যেটা আসলে আমি চাই অ্যাপ্লাই করতে, এবং ওই প্রোগ্রামের যে রিকোয়ারমেন্টস গুলো আছে ওইগুলো আমি ফিল আপ করতে পারবো কিনা। সো এটার জন্য যেতে হয়, আমি হয়তোবা আপনাকে একটা লিঙ্ক দিয়ে দিতে পারি, যেটা আপনি হয়তো অ্যাটাচ করে দিতে পারেন। সো ওদেরকে বলা হচ্ছে যে ইরাসমাস মুন্ডাস ক্যাটালগ বলে আর কি। সো ওই ক্যাটালগে গেলে এই বছর বা হচ্ছে যে আপনার যারা যেসব প্রোগ্রাম তারা ফান্ড করছে, ওইটার একটা লিস্ট আছে সাবজেক্ট ওয়াইজ বলতে কি কি মাস্টার্স প্রোগ্রাম তারা ফান্ড করছে। সো এরকম 100, 150, 200টা প্রোগ্রাম আপনি ওখানে পাবেন। এখন আপনার কাজ হচ্ছে, অডিয়েন্সের ক্ষেত্রে বলছি, যে আপনার কাজ হচ্ছে যে প্রথমেই ক্যাটালগে গিয়ে আপনার আসলে সবগুলো প্রোগ্রাম গো থ্রু করা। অনেক সময় কিওয়ার্ড দিয়ে, সাপোজ আমি ওয়াটার রিসোর্স থেকে আসছি, ওয়াটার বা ফ্লাড অথবা হাইড্রোলজি, আমি হয়তো কিওয়ার্ড দিলে পেয়ে যাচ্ছি। কিন্তু এমন কিছু প্রোগ্রামে থাকে যেগুলো আসলে কিওয়ার্ড ডিরেক্টলি দিলে হয়তো আসবে না। সো বেটার হচ্ছে যে প্রতিটা প্রোগ্রাম অনুযায়ী একটা একটা করে গো থ্রু করা, এবং যখন আপনি ইনিশিয়াল বাছাই করছেন, জাস্ট রিলেট করে সবগুলাই আসলে স্ক্রিন আউট করা, 5টা, 10টা, 3টা বা 15টা। আপনি একটা প্রথম একটা ইনিশিয়াল স্ক্রিনিং করেন আর কি, যে আপনার কোন কোন প্রোগ্রাম আপনার ইন্টারেস্ট বা আপনার ফিল্ডের সাথে অ্যালাইন করছে। যখন আমার 10টা চলে এসছে, তখন আপনি এটার ভিতরে যান, ওখানে ক্লিক করলে আপনি, বা প্রোগ্রামের কোনো ওয়েবসাইট দেওয়া থাকে, আপনি ভিতরে গিয়ে তখন দেখেন যে আপনার সাথে আসলে ওই জিনিসটা অ্যালাইন করছে কিনা, এবং আপনি আসলে ওইটাতে যেতে ইন্টারেস্টেড কিনা। সেখানে ডিফারেন্ট ক্রাইটেরিয়া থাকতে পারে, যে ফিল্ড কি, বা কোন কান্ট্রিতে, বা কিভাবে, কতদিনের প্রোগ্রাম, কি কি ডকুমেন্টস চেয়েছে। সো ওইখানে ফার্স্ট কাজ হচ্ছে যে আপনি ক্যাটালগ থেকে আপনার প্রোগ্রাম বাছাই করা, এরপর সেখান থেকে স্ক্রিন আউট করা, ইনিশিয়াল স্ক্রিনিং, অ্যান্ড দেন ফাইনাল স্ক্রিনিং এ যাওয়া, যে আমি আসলে এই 3টা বা এই 5টা বা এই 8টা প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চাই। সো এটা হচ্ছে যে ইনিশিয়াল স্টেপ। এখানে একটা অ্যাডিশনাল কোশ্চেন আসতে পারে, যে আমি কি কোনো ফিক্সড ক্রাইটেরিয়া আছে কিনা, যে আমি এই কয়টা প্রোগ্রামে বেশি অ্যাপ্লাই করতে পারবো কিনা। সো এটা আসলে আগে একটা মনে করা হতো যে 3টা প্রোগ্রামের বেশি অ্যাপ্লাই করা যাবে না, বাট রিসেন্টলি 2 বছর ধরে এই বারটা তুলে দেওয়া হয়েছে। সো আপনি এখন যতগুলো ইচ্ছা আপনি অ্যাপ্লাই করতে পারেন। সো এখানে আসলে কোনো নির্দিষ্ট সীমা নাই। আচ্ছা, তো এটা কি হচ্ছে, মানে যে বললেন যে ক্যাটালগের মধ্যে আপনার হচ্ছে 150 বা 200 প্রোগ্রাম থাকে, সেগুলো হচ্ছে মানে বছর ওয়াইজ ডিপেন্ড করে এবং ওই প্রোগ্রামগুলো অফার করতেছে। তো এগুলা কি তখন এই প্রোগ্রামের সাথে ইউনিভার্সিটিও বলে দেওয়া থাকে যে আমার কোন ইউনিভার্সিটিতে যাচ্ছি, প্রোগ্রামটা কোন ইউনিভার্সিটিতে শুরু হচ্ছে? হ্যাঁ, বেশিরভাগ প্রোগ্রামই হচ্ছে যে যে ভার্সিটি এখানে ইনক্লুডেড তাদের নামগুলো দেয়া থাকে, যে আমার এই ভার্সিটি এবং এই দেশের এই ভার্সিটি, এই 3টা বা এই 4টা বা 5টা ইউনিভার্সিটি মিলে আসলে এই প্রোগ্রামটা তারা লঞ্চ করেছে। আচ্ছা, ওইখানে হচ্ছে মানে পুরা প্রোগ্রামের মধ্যে কোন কোন ইউনিভার্সিটি থাকবে সবগুলোই বলা থাকে? হ্যাঁ, মানে পুরো পাতটাই আমার ক্লিয়ার থাকে প্রথমেই অ্যাপ্লাই করার আগে। এখানে একটা প্রশ্ন আসছে, সাপোজ 5টা ইউনিভার্সিটি, আমি যদি আমারটা উদাহরণ দিই, যে আমার প্রোগ্রামে হচ্ছে 5টা ইউনিভার্সিটি কোলাবোরেটেড, ঠিক আছে, বাট আমি তো 4টা সেমিস্টার করব 2 বছরে, আমার 4টা সেমিস্টার টোটাল। সো আমি তো আসলে 5টা ইউনিভার্সিটি যেতে পারবো না। সো আমার হচ্ছে যে ফার্স্ট সেমিস্টারটা আমাদের একটা চয়েস থাকে, যে আমি কোথায় যেতে চাচ্ছি, কারণ ফার্স্ট সেমিস্টার মোটামুটি সেম জিনিসপত্র, মানে সব ভার্সিটিতে এভাবে সেট করা, যে 3টা প্রোগ্রাম ভার্সিটিতে অফার করলেও তারা মোটামুটি সেম জিনিসগুলো অফার করছে। সো এখানে আসলে আপনার একটা চয়েস থাকে যে আপনি কোথায় যেতে চাচ্ছেন। প্রথম ক্ষেত্রে প্রথম আমার বলতে নিজের চয়েস, হ্যাঁ, এটা আমার প্রোগ্রামে, কিছু প্রোগ্রামে তাদের ফিক্সড, যে আপনি ফার্স্ট, সেটা আসলে আপনি ক্যাটালগে দেখবেন যে তারা বলে থাকে যে প্রথমে এখানে যাবেন, সেকেন্ডে এখানে যাবেন, থার্ডে হচ্ছে যে আপনার ক্রাইটেরিয়া বা আপনার চয়েস অনুযায়ী আপনার এই 3টা অপশন থাকবে, আপনি এটা সিলেক্ট করতে পারেন। সো এটা আসলে ফিক্স বা সিলেকশন, এটা ডিপেন্ড করে প্রোগ্রামে, এবং তারা আসলে এটা ক্লিয়ারলি বলার ট্রাই করে যে আপনার পার্টটা কেমন হবে। সো আপনি আগে থেকে আইডিয়া আপনার থাকবে যে আপনার
কোন দেশে হতে পারে, আপনি কোন দেশে চাচ্ছেন, এবং আপনার লাইনটা কিরকম যাবে আর কি 2 বছরের জন্য। তো এই ক্ষেত্রে হচ্ছে মিনিমাম হচ্ছে 2টা কান্ট্রিতে করতে হয়, আমি যতটুকু শুনছি, এটা কি ঠিক কিনা? হ্যাঁ, ইরাসমাস মুন্ডাস স্কলারশিপটা এইভাবে করা যে আপনাকে অ্যাটলিস্ট 2টা ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে স্টাডি করতে হবে আর কি। সো এখানে 2টা 3টা 4টা মানে ডিপেন্ড অন দ্য প্রোগ্রাম, বাট অ্যাটলিস্ট হ্যাঁ, এটা ঠিক বলেছেন যে আসলে অ্যাটলিস্ট 2টা আপনাকে ইউনিভার্সিটিতে আপনাকে স্টাডি করতে হবে 2টা কান্ট্রির। আচ্ছা, তো এইখানে হচ্ছে অ্যাপ্লাই করতে কি কোনো টাকা লাগে কিনা, কোনো ফি আছে কিনা? হুম। না, এই যে আরেকটা যেটা বিগ পয়েন্ট, যে আপনাকে আসলে এখানে অ্যাপ্লাই করতে কোনো ফি দেওয়া লাগে না মোস্ট অফ দ্য প্রোগ্রামস এর ক্ষেত্রে বলছি। কিছু প্রোগ্রাম আছে খুবই হাতে গোনা একটা প্রোগ্রাম যেখানে হয়তো বা কিছু ফিস তারা নেয়, বাট মোস্ট অফ দ্য প্রোগ্রামস এর ক্ষেত্রে এখানে আসলে কোনো ফি নাই। আচ্ছা, এই অনলাইন মানে এটা কি পুরোটাই অনলাইন প্রসেস? অ্যাপ্লিকেশন প্রসেসটা পুরোটাই অনলাইনে হয়? হ্যাঁ, বিশেষ করে ইনিশিয়ালি আপনি যখন অ্যাপ্লাই করছেন, ইন্টারভিউ বা আপনার সেকেন্ড কল আসার আগে প্রথম পার্টটা আপনার পুরোপুরি অনলাইন বেসড, এখানে আসলে আপনার কোনো ম্যানুয়াল কিছু নাই। সেকেন্ড স্টেপে অনেকে হয়তো সার্টিফিকেট চায়, অনেকে চায় না। মোস্ট অফ দ্য কেসেসই আপনার আসলে ইউরোপে ঢোকার আগ পর্যন্ত আপনার আসলে এরকম কোনো ডকুমেন্ট নিয়ে হ্যাসেল হতে হবে না আর কি। আপনার জাস্ট নর্মাল অ্যাটাস্টেশন বা ওইগুলো যেটা আপনি দেশেই করতে পারেন, বাট আপনার যে দেশ থেকে কোনো ডকুমেন্টস বাইরে পাঠাতে হবে বা কোনো কিছু পাঠাতে হবে, এরকম মোস্ট অফ দ্য কেসেসই আসলে এই জিনিসটা লাগে না। আচ্ছা, প্রথমে হচ্ছে আপনি আমাকে যে ক্যাটালগের লিংকটা দিবেন, সেখান থেকেই, সেই লিংক থেকেই কি অ্যাপ্লাই করা যাচ্ছে? হ্যাঁ, ওই লিঙ্কে প্রত্যেকটা এরকম যে মাস্টার্স প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলোদের একটা আলাদা ওয়েবসাইট আছে আর কি। সো ওই ওয়েবসাইটে ঢুকে ওইখান থেকে আসলে অ্যাপ্লাই করতে হয়, এবং ওইখানেই আসলে তারা এই প্রতি বছর এই অক্টোবর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত এই সময় তারা লিঙ্ক ওপেন করে দেয় এবং তারা আসলে অ্যাপ্লিকেশন ইনভাইট করে আর কি। আচ্ছা, তো এইখানে হচ্ছে অ্যাপ্লিকেশন করার পরে আমার হচ্ছে কতগুলো ধাপ পেরিয়ে আমাকে স্কলারশিপটা মানে আমি পাবো? তো এখানে কয়টা স্টেপ আছে আর কি? এটা হচ্ছে যে প্রথমে আপনার তো ইনিশিয়াল যেটা আর কি, যে আপনি ইনিশিয়াল ফার্স্ট স্টেজ যে আপনার সিভিটা আপনি অ্যাটলিস্ট শর্ট লিস্টেড হচ্ছে কিনা। প্রথমে হচ্ছে যে আপনার আপনি অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লাই করার পরে হচ্ছে যে ওরা আপনাকে বলবে যে হচ্ছে ইন্টারভিউর জন্য, ঠিক আছে? ইন্টারভিউটা কোথায় হয়? ইন্টারভিউটা অনলাইনে হয় আর কি। অনলাইনে ইন্টারভিউ হচ্ছে, সবই অনলাইনে হচ্ছে। সো আপনার ইন্টারভিউ হয়, এবং কিছু কিছু প্রোগ্রামে আসলে ইন্টারভিউ নেয় না, ডিরেক্টলি আপনাকে অফার দেয় আর কি, যে আপনি কি এটা অ্যাকসেপ্ট করছেন কিনা। সো ডিরেক্ট অফার লেটার চলে আসে। সো আপনার আসলে একটা এবং ম্যাক্সিমাম 2টা আর কি স্টেপ। সো আইদার আপনি প্রথমেই আপনি অ্যাপ্লাই করার পরেই আপনার অফার লেটার চলে আসবে, অথবা কিছু কিছু প্রোগ্রামে তারা আসলে ইন্টারভিউর জন্য কল করে। হ্যাঁ, তো আমার ক্ষেত্রে যেমন ইন্টারভিউ একটা হয়েছিল, সো এবং এরপরে আসলে 2টা স্টেপে আসলে আমাকে আসতে হয়েছে, বাট অনেকগুলো প্রোগ্রামে আসলে তারা প্রথমে অফার করে দেয়। আচ্ছা, তো আপনি স্কলারশিপ পেলেন, তারপরে হচ্ছে স্কলারশিপ পাওয়ার পরে তো আপনার ভিসা দরকার পড়ে। তো ভিসার জন্য আপনি কোথায় অ্যাপ্লাই করবেন? মানে আপনি যে ফার্স্ট কান্ট্রিটা সেটাতে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, না কোথায় অ্যাপ্লাই করবেন? হ্যাঁ, এটাও অনেকের থাকে যে অলরেডি তো আমরা জানি যে ইউরোপে আসলে ঢোকাটা এবং এরপরে আবার মুভ করা। সো হ্যাঁ, এখানে আরেকটা যেটা যে আমি বললাম যে ওয়ান অফ দ্য প্রেস্টিজিয়াস কেন বলছি, যে আপনার জার্মানিতে এখন আপনাদের ওয়েটিং পিরিয়ড 2 বছর যাচ্ছে। এই জন্য আমি এই কোশ্চেনটা আরো ভালোভাবে করলাম, যে হ্যাঁ, সবারই এটা কোশ্চেন থাকবে যে আমার জার্মানিতে ঢুকতে আমার 2 বছর লাগতেছে। আবার স্কলারশিপ, অবশ্যই স্কলারশিপের ক্ষেত্রে ওয়েটিং পিরিয়ডটা কম, মানে আপনার 2-3 মাসের মধ্যে পাওয়া যায়। তবুও সেই ক্ষেত্রে মানে কনফিউশনটা এটা, যেহেতু আমাদের এটা পুরো ইউরোপ জুড়ে, তো আমার হচ্ছে আমি স্কলারশিপ পেলাম, তারপরে আমি কোন কান্ট্রিতে ভিসার জন্য অ্যাপ্লাই করব? মানে আমার প্রথম ইউনিভার্সিটির যে কান্ট্রিতে, সেই কান্ট্রিতে অ্যাপ্লাই করব কিনা আর কি। হ্যাঁ, আমি প্রথম যেখানে ঢুকবো সেখানের জন্য অ্যাপ্লাই করব। আর আরেকটা যেটা যে বলছিলাম, যে যখন আপনি স্কলারশিপ, ইরাসমাস স্কলারশিপ আছে, তখন কিন্তু আপনার ভিসাটা মোস্ট অফ দ্য কেসেসে 1 মাসের মধ্যেই হয়ে যাবে আর কি। সেটা আপনি যে কোনো কান্ট্রিতেই বলেন। এবং এখানে যখন একটা মানুষ স্কলারশিপ পাচ্ছে বাংলাদেশ থেকে, তখন আমাদের একটা অর্গানাইজেশন আছে, ইরাসমাস মুন্ডাস অ্যাসোসিয়েশন বাংলাদেশ। সো এই ইমা এটা কিন্তু আসলে ইউরোপিয়ান একটা অর্গানাইজেশন। সো আমরা ট্রাই করি, সো আপনাকে যখন কেউ ভিসা দিচ্ছে না বা আপনার যদি কোনো ডকুমেন্টস মিসিং থাকে, এখানে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ডিরেক্টলি প্রেশার দেওয়া হয় বা তাকে বলা হয় যে আসলে কি কি মিসিং। সো এই জিনিসটা কিন্তু আসলে আপনি জাস্ট একা অ্যাপ্লাই করছেন এমন না, এই সাইড থেকেও একটা পুষতে, কারণ দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রেস্টিজিয়াস স্কলারশিপ, এবং মোস্ট অফ দ্য এম্বাসি আসলে তারা কোনো ফি রাখে না কিন্তু স্কলারশিপ যখন আপনি ঢুকছেন। সেটা আমি স্পেনে আসছি ফার্স্টে, আমার স্পেনের কোনো ফি লাগে নাই। জার্মানিতে যারা আসে তাদের জন্য ফ্রি, প্লাস হচ্ছে ফ্রান্সে যারা আছে তাদেরকে হয়তো বা পরে রিফান্ড করে। সো মোস্ট অফ দ্য কান্ট্রি আসলে ইউরোপিয়ান কান্ট্রি, তারা আইদার
ওয়েভ করে দেয় অথবা রিফান্ড করে আর কি, যে ভিসা ফি রাখে না। এবং আপনি যখন আপনি জানেন যে আপনাদের এখানে রেসিডেন্স পারমিটের জন্য অ্যাপ্লাই করতে একটা ফি থাকে, আমাদের কিন্তু এই ফি গুলো দিতে হয় না, কারণ আমরা স্কলারশিপের আন্ডারে আসছি। সো এই জন্য আপনি ভিসা নিয়ে আসলে টেনশন করার দরকার নেই। যদি আপনি স্কলারশিপ পান সেক্ষেত্রে আসলে আপনি রিকোয়ার্ড ডকুমেন্টস গুলো জাস্ট আপনি রেডি রাখবেন, আশা করি আর কি ভিসা নিয়ে খুব একটা প্রবলেম হবে না। এখানে একটা ইস্যু হতে পারে যে যাদের এমবাসি আসলে বাংলাদেশে নাই, যেসব ইউরোপিয়ান কান্ট্রি, পর্তুগাল প্লাস আরো কিছু কান্ট্রি আছে, তো সেক্ষেত্রে আসলে ইন্ডিয়া গিয়ে অ্যাপ্লাই করতে হয়। এখানে ইন্ডিয়ান ভিসার আবার একটা ইস্যু চলে আসে। তো এইটা একটু যেহেতু ইন্ডিয়ান ভিসা ওয়েটিং রেট একটু বেশি, তো এইটা একটু ওখানে অনেক সময় অনেক স্টুডেন্টকে দেরি হয়ে যাচ্ছে। বাট এখানেও আমরা আসলে ট্রাই করছি যতটা হেল্প করা যায়, যত তাড়াতাড়ি আসলে প্রোগ্রাম অর্গানাইজেশনের সাথে, কান্ট্রির সাথে এবং এমবাসির সাথে একটা যোগাযোগ করা। সো হ্যাঁ, মোটামুটি বলা যায় আপনার কাজ শুরুতে আসলে স্কলারশিপটা পাওয়া, এরপরে যখন আপনি পেয়ে যাচ্ছেন প্রতি বছর রিক্রুটমেন্টের পরে আমাদের ইমা বিডি অথরিটি থেকে একটা অনলাইন মিটিং করা হয়, যেখানে আসলে সব ইনস্ট্রাকশন দেওয়া থাকে। এরপরে কান্ট্রি ওয়াইজ আলাদা আলাদা গ্রুপ করা হয়, যাতে হচ্ছে তাদের যে কোনো রিকোয়ারমেন্টস বা প্রশ্ন অ্যাড্রেস করা যায়। সো একটা পুরো টিম বসে আছে আসলে প্রতি বছর গাইড করার জন্য। আপাতত আপনার প্রথম কাজ হচ্ছে যে আসলে স্কলারশিপটা সিকিউর করা। তো ইমা বিডি এটার সম্বন্ধে যদি আরো একটু বলতেন, যে আপনারা কিভাবে, মানে যারা যারা স্কলারশিপ পায় সবাইকে কি আপনারা নিজে থেকে রিচ করার ট্রাই করেন, তারপরে কিভাবে হেল্প করেন কিনা সেটা, সে ব্যাপারে। আচ্ছা, সো ইরাসমাস মুন্ডাস অ্যাসোসিয়েশন আসলে 2006 সালে মোটামুটি বেলজিয়ান লয়ের আন্ডারে একটা নন প্রফিট অর্গানাইজেশন হিসেবে আসলে এস্টাবলিশড। সো ইরাসমাস মুন্ডাস অ্যাসোসিয়েশন হচ্ছে যে এরকম, এটা হচ্ছে মেইনলি ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন, যেটার আন্ডারে বিভিন্ন কান্ট্রি ওয়াইজ তাদের বিভিন্ন সাব অর্গানাইজেশন গুলো আছে আর কি। সো ইমাবিডি ইজ আ সাব অর্গানাইজেশন, যেটা আমাদের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আছে এবং তার আন্ডারে আমাদের একটা ভলান্টিয়ার পুল আছে। সো আমাদের এই ভলান্টিয়ার পুলের কাজ হচ্ছে যে প্রতি বছর যারা রিক্রুটেড হচ্ছে, একটা হচ্ছে যে আমাদের চেষ্টা করি গ্রুপ খোলার এবং ইমেল করার, বা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে যতভাবে তাদের কাছে রিচ করা যায় যাতে তারা ইনলিস্টেড হয়। এবং প্লাস আমাদের রেসমুল অ্যাসোসিয়েশন থেকে আমাদের একটা লিস্ট আসে আসলে যে কারা কারা এই বছর সিলেক্ট হচ্ছে। বা আমি যদি বলি যে গত ইনটেকে 2023-25 ইনটেকে আসছে 141 জন, এই বছর যে 24 থেকে 26 এই ইনটেকে অলরেডি ঢুকে আছে 119 জন। তো আমাদের আসলে এই লিস্টগুলা থাকে অফিসিয়ালি, এবং তারা যখন গ্রুপে, আমাদের একটা প্রাইভেট গ্রুপ, সাপোজ এই বছরের জন্য যে প্রাইভেট গ্রুপটা, এটা ঢোকার জন্য তাদের অফার লেটারের ছবি পাঠাতে হয়, আমরা কোনো একটা প্রমাণ চাই যে তিনি টিকেছেন কিনা। সো হ্যাঁ, যারা টিকছে তাদের কাছে আমরা যতটা ওয়েজ আছে পসিবল ট্রাই করে রিচ করার, এবং তারাও তো আসলে খুঁজতে থাকে যে এরকম কোনো গ্রুপ আছে কিনা, এরকম কেউ পরিচিত আছে কিনা। সো আসলে ওইটা আমরা মোটামুটি কানেক্ট করে ফেলি, এবং দেন আসলে একটা নর্মাল প্রথমে ইনিশিয়াল একটা ওয়েবিনার করার পরে আমরা ট্রাই করি যে কান্ট্রি ওয়াইজ একটু স্পেসিফিক হয়ে যাওয়া, যেহেতু কান্ট্রি ওয়াইজ ডকুমেন্ট রিকোয়ারমেন্টস একরকম থাকে, ভিসা প্রসেস একরকম থাকে। সো কান্ট্রি ওয়াইজ সেগমেন্ট করে এরপরে আমরা তাদেরকে হেল্প করি একসাথে অ্যাপ্লাই করার জন্য এনকারেজ করি যে আপনি ইরাসমাস সবাই যদি একসাথে অ্যাপ্লাই করে সেক্ষেত্রে ভিসা এম্বাসির গুলো একটু ইজি হয় আসলে প্রসেস করার, এবং সেখানে আসলে 1-2 জন ছুটে যাওয়ার সুযোগ একটু কম থাকে আর কি। সো হ্যাঁ, আমরা আসলে এখন যেমন আমরা ট্রাই করছি যে স্কলারশিপ নিয়ে জানানোর জন্য, আমরা অলরেডি 8 থেকে 10টা ইউনিভার্সিটিতে অলরেডি আমরা ওয়েবিনার করে ফেলেছি এই বছর, আরো কিছু সামনে পেন্ডিং আছে। এগুলো কি বাংলাদেশের ইউনিভার্সিটি? হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের এম্বাসিতে আমরা, বাংলাদেশি আপনার রুয়েট রাজশাহী ইউনিভার্সিটি, চিটাং ইউনিভার্সিটি, বুয়েটে কয়েকদিন পর হবে, এমএসটিতে হলো, এনএসইউতে শিডিউল হচ্ছে। সো আমরা চেষ্টা করছি যতগুলো ইউনিভার্সিটি রিচ করা যায় প্রতি বছর রিচ করার জন্য, এবং তারপরে টেকার পরে যে আপনাদের যে ধরনের সহযোগিতাগুলো লাগে আর কি সেটা আসলে দেয়া। সো এটাই আসলে আমাদের ইমাবিডির কাজ মূলত। আচ্ছা, তো প্রতি বছরে আসলে বাংলাদেশে কেমন স্টুডেন্ট আসে, যেটা অলরেডি মনে হয় আপনি বলে ফেলেছেন, যদি একটু বলতেন। হ্যাঁ, আমি তো নাম্বারটা বলেছি, কিন্তু আসলে এটার পজিশনের দিক থেকে এরকম এটা বলি নাই। তো বাংলাদেশ আসলে মোটামুটি 3rd প্লেস সিকিউর করছে। ইন্ডিয়া পাকিস্তান দুজনের মধ্যে হচ্ছে যে একজন টপ একজন সেকেন্ডে, এবং থার্ডে আসলে লাস্ট 2-3 ইয়ার্স আমি যখন ঢুকি তখনও মনে হয় থার্ডে ছিল। তো বাংলাদেশ 119, গতবার ছিল 141 জন, এবারে এই বছর যেটা ইনটেক ওটাতে 119 জন এসেছে। সো 3rd প্লেসে আছে, এটা আর একটু পুশ করতে যাচ্ছি আমরা যে 150 প্লাস বা হচ্ছে 160-170 প্লাস করা যায় কিনা, কারণ যেটা বলছি যে এটা আসলে খুবই ভালো একটা স্কলারশিপ, এবং এখানে আসলে সুযোগ সুবিধা বেশ বেশি, এবং আপনার আসলে
আমরা চাচ্ছি যে অনেক মানুষ আসলে জানে, মানে আমি হয়তো বা অনেক পরে এসে জেনেছি, তো আমরা আসলে চাচ্ছি না যে অ্যাটলিস্ট মানুষ জানুক, অ্যাপ্লাই করবেন কি করবেন এটা আসলে আপনার বিষয়, বাট অ্যাটলিস্ট আপনার কাছে এই জিনিসটা যাক। এবং এক্ষেত্রে আপনাকেও ধন্যবাদ যে আপনি এরকম একটা শো করছেন আর কি। জি, ধন্যবাদ আপনাকেও আমাদের ভিউয়ারদের ইনফরমেশন গুলো দেওয়ার জন্য, এবং আপনি তো অনেক আগে থেকেই হচ্ছে যারা স্কলারশিপ পাচ্ছেন তাদেরকে হেল্প করার জন্য অনেক কাজ করে আসছেন। তো এই স্কলারশিপটা আসলে ফুল ফান্ডেড, এবং হচ্ছে আপনার মানে স্কলারশিপটা কত, মানে কত টাকা বা কত অ্যামাউন্ট আপনি পাচ্ছেন? এটা কি মাসে মাসে দেওয়া হয় বা কি সিস্টেমে এটা আপনি টাকাটা পাচ্ছেন, সেটা যদি নিয়ে বলতেন। হ্যাঁ, তো আমি স্কলারশিপ আসলে 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে যে একাডেমিক ফিস, একটা হচ্ছে যে আপনার মান্থলি আপনার যে কস্ট স্টাইপেন্ড, আর এটা হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্স। তো মোটামুটি আমি যদি কস্টকে ভাগ করি 3টা ভাগ। সো একাডেমিক যে ফিসটা আছে এটা নিয়ে আসলে আপনাকে চিন্তা করতে হয় না, এটা আসলে ডিরেক্টলি প্রোগ্রাম এবং তার ইউনিভার্সিটি তারা নিজেদের মধ্যে বুঝে নেয়। তো আপনার কাছে আসলে একাডেমিক ফিস নিয়ে কোনো কিছু আসবে না। এটা আসলে অনেক সময় 4,000 বা 5,000 থেকে 10,000 এরকম একটা রেঞ্জে থাকে। এই স্কলারশিপটা আপনি এই টাকাটা কখনো নিজে দেখবেনও না বা নিজে পাবেনও না, এটা আসলে ইউনিভার্সিটি এবং প্রোগ্রাম এবং ইউরোপিয়ান ইউনিয়ন নিজেরা তাদের মধ্যে বুঝে নেবে। এরপর আসি হচ্ছে যে মান্থলি স্টাইপেন্ড। তো মান্থলি স্টাইপেন্ডটা হচ্ছে যে আমাদের 1,000 ইউরো, এটা নতুন যে আসছে এখানে বাড়ানো হচ্ছে, 1400 ইউরো করা হচ্ছে, বাট মোটামুটি 1,000 ইউরো করে ছিল আগে, বা কিছু প্রোগ্রাম এখনো আছে। তো আপনার 24 মাসে টোটাল 24,000, এবং তার আরেকটা এই দিত যে আপনি যে আরেকটা দেশ থেকে আসবেন, আপনার হচ্ছে ফ্লাইট কস্ট বা আপনার ইন্টারনাল মুভমেন্ট আছে যে আপনি ডিফারেন্ট কান্ট্রিতে যাচ্ছেন, তো এটার জন্য তারা ইয়ারলি 3,500 করে দুইবার 7,000 ইউরো দিত। সো টোটাল আপনার 24,000 প্লাস 7,000 31,000 ইউরো আপনি, এটা আপনি ক্যাশে, মানে ক্যাশে বলতে আপনি এই টাকাটা আপনার হাতে পাবেন আর কি, মান্থলি স্টাইপেন্ড এর অন্তর্ভুক্ত। আর নেক্সট যে প্রোগ্রামগুলো ইন্ট্রোডিউস করছে সেখানে তারা এটাকে 1,400 ইউরো করে দিচ্ছে, এবং সাথে তারা এটা ঠিক যে তারা আসলে কোনো এক্সট্রা যে 7,000 যেটা পেতো ওইটা আসলে দিচ্ছে না। সো এখানে আসলে জাস্ট একটা সিম্পল 1,400 ইউরো করে দিচ্ছে। তো আপনার 2 বছরে ক্যালকুলেট করলে আপনার 33,600 সামথিং আসে আর কি। তো বলতে গেলে আগের চেয়ে আপনার 2,000 প্লাস ইউরোস মোটামুটি তারা ব্যালেন্স রেখেছে আর কি, আগের চেয়ে একটু বেশি দিচ্ছে। সো এটা হচ্ছে যে আপনার হাতে আসছে স্কলারশিপ বা স্টাইপেন্ড। আর থার্ড যেটা থাকে যেটা হেলথ ইন্স্যুরেন্স, এটা আসলে আপনার এখানে যে প্রোগ্রামে আসছেন সেই প্রোগ্রাম থেকে ডিরেক্টলি 2 বছরের জন্য আপনার একটা হেলথ ইন্স্যুরেন্স করে দিচ্ছে। তো আপনার এখানে আসলে কোনো এক্সট্রা কস্ট যাচ্ছে না। তো আপনার হেলথ ইন্স্যুরেন্স তো আপনি জানেন জার্মানিতে আমাদের একটা বেশ বড় অ্যামাউন্ট লাগে, এবং বিভিন্ন কান্ট্রিতে আসলে আমাদের একটা ইন্স্যুরেন্স করতে হয়। তো এখানেও আপনার আসলে কোনো কস্ট দিতে হচ্ছে না। আপনার হেলথ ইন্স্যুরেন্স থাকছে, টিউশন ফিসও আপনার কভার্ড, আপনাকে মান্থলি স্টাইপেন্ড দেওয়া হচ্ছে আপনার ডেইলি এক্সপেন্সের জন্য। তো এখানে মান্থলি যে স্টাইপেন্ডটা পাচ্ছি সেটা মানে আপনি পাচ্ছেন, তো সেটা তো আমার মতে তো ওয়েল ইনাফ জার্মানিতে সার্ভাইভ করার জন্য, এবং অন্যান্য কান্ট্রিতেও সেটা ওয়েল ইনাফই হওয়া উচিত আমার মতে, কি বলেন আপনি? হ্যাঁ, আমি আসছি যেটা বলছেন, আমার ক্ষেত্রে 1,000 ইউরো ছিল। সেটা আসলে একটু ডিপেন্ড করে যে আপনি কোন সিটি বা কোন কান্ট্রিতে আছেন। সাপোজ আমরা আছি এখন কটবুসে আছি, তো এটা হচ্ছে যে খুব একটা বড় শহর না, কম্পারেটিভলি একটু স্মল বা স্মল শহর আর কি। তো এক্ষেত্রে আসলে ব্যালেন্সড, মানে এক্ষেত্রে আসলে আমরা খুব ইজিলি এটা ওয়েল এনাফ যেটা বলছিলেন। বাট কেউ যদি বার্লিনে পড়ে বা কেউ যদি আমস্টারডামে পড়ে নেদারল্যান্ডের, সো সেক্ষেত্রে তাদের জন্য একটু ডিফিকাল্ট হচ্ছে। ইউকেতে আমি এক সেমিস্টার আমার ইংল্যান্ডে ছিল, ইংল্যান্ডে চলার জন্য এটা ওয়েল এনাফ ছিল আমার যে নিউক্যাসল সিটিতে ছিল। বাট অনেক সময় হচ্ছে যে বিশ্ব নেদারল্যান্ডে যারা পড়ছে আমস্টারডাম বা অন্যান্য বিগ সিটিতে, বা কেউ যদি লন্ডনে পড়ে, হ্যাঁ লন্ডনের ক্ষেত্রে, সো সেক্ষেত্রে হচ্ছে যে একটু ডিফিকাল্ট হয়ে যায়। বাট এখন 1,400 ইউরো করে দিচ্ছে সম্ভবত এটার জন্য। সো বড় সিটি না হলে, প্লাস আপনার সাপোজ 4টা সেমিস্টারের মধ্যে আপনার অথবা একটা সেমিস্টার পড়বে অথবা বিগ সিটিতে, সরি। সো সেক্ষেত্রে আপনার যে বাকি 3টা থেকে আপনি খুব ইজিলি চাইলে আসলে একটু জমিয়ে আসলে ওই একটার জন্য রাখতে পারেন। বাট যদি আমি কম্পারেটিভলি চিন্তা করি, এটা ওয়েল এনাফ আপনার একা চলার জন্য। এবং আপনার আসলে জেনে আপনি দেখবেন যে যদি আপনার কেউ থাকে আর কি, মানুষজন আসলে প্রচুর ঘুরতেও পারে, কারণ যে পরিমাণ টাকা আসলে তারা দেয়, কারণ ওইটা আসলে ওয়েল এনাফ নিজেকে কভার আপ করার জন্য, এবং সে যদি চায় যে ঘুরতে চায় সেক্ষেত্রেও তার জন্য আসলে এনাফ অ্যামাউন্ট থাকে আসলে। আচ্ছা, তো ছোট শহরগুলোতে তো তাহলে টাকার কোনো সমস্যা হওয়ার কথাই না, কিন্তু যারা মনে করেন যে বড় শহরে থাকতেছে, তো তারা কি চাইলে পার্ট টাইম জব করতে পারবে? এখানে ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত যে দেশগুলো আছে সেক্ষেত্রে আসলে একটা সুযোগ আছে।
সাপোজ আমি যদি জার্মানি, স্পেন, ফ্রান্সের কথা বলি, কিন্তু ইউকে এখন যেটা, যে আপনি যদি ইউকেতে 6 মাসের সেমিস্টার করতে যান, তাহলে কিন্তু আপনি স্টুডেন্ট ভিসা এটা আন্ডারে যায় না, এটা আসলে যাচ্ছে যে ভিজিটর ভিসার আন্ডারে। আপনার আসলে ভিসা ক্যাটাগরিটা কি এটা একটু মাথায় রাখতে হবে। আপনি যদি ভিজিটর ভিসায় যান তখন আসলে আপনি এলিজিবল না বা পারমিট না আপনি জব করার ক্ষেত্রে পার্ট টাইম। বাট আদারওয়াইজ আপনি ইউরোপিয়ান ইউনিয়ন ঢুকেই তো আপনি প্রথমে রেসিডেন্স পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন। সো আপনি যদি স্টুডেন্ট থাকেন, নর্মাল যে ওই কান্ট্রির যে রেগুলেশন যে আপনি পার্ট টাইম করতে পারবেন বা 20 আওয়ার্স পার উইক ডিপেন্ডিং অন দ্য কান্ট্রি, ওইটার ক্ষেত্রে আপনি ইজিলি, আপনি যদি চান তাহলে করতে পারবেন আর কি। ইট ইজ নট রিকোয়ার্ড, বা বা আপনার এটা ডিপেন্ডিং অন দ্য পার্সন আর কি। তার যদি মনে হয় যে তার আসলে দরকার, এটা রেগুলেশন আছে যে আপনি করতে পারবেন। বাট হ্যাঁ, যেহেতু আপনার ফুল টাইম কোর্স, আপনার অনেকগুলো কোর্স ওয়ার্ক থাকে, সো এটা তারা আসলে এনাফ আপনাকে স্টেপেন দেয় যাতে আসলে আপনার এটা করতে না হয়। আচ্ছা। তো যেটা বললেন যে মাঝের কোনো কান্ট্রি যদি হয় তাহলে সেখানে হচ্ছে আপনি ভিজিটর ভিসায় যাচ্ছেন। তো হচ্ছে না, এখানে আমি একটু ক্লিয়ার করি, এখানে শুধু ইউকের সমস্যা, ইউকেটা কারণ শুধু ইউকের কারণ ক্ষেত্রে। ব্রেক্সিট এর জন্য আসলে আচ্ছা এখানে কিছু রেগুলেশন আছে, আমরা সো এখানে আরো কিছু কান্ট্রি ওয়াইজ ওদের কিছু রিকোয়ারমেন্টস আছে। So, শুধু ইউকের জন্য যে আপনি যদি 6 মাসের জন্য যান, সেক্ষেত্রে আপনাকে তারা স্টুডেন্ট ভিসা জেনারেলি দেন, তারা ভিজিটর ভিসা দেয়, কারণ 6 মাস পরে আপনি ব্যাক করছেন। আচ্ছা। কিন্তু বাকি যে সাপোজ আমি যদি ইন্টারনালি মুভ করি, আমি প্রথমে আমার স্পেন ছিল, আমি এরপরে জার্মানি আসলাম, আমি ইউকে গেছিলাম, বাট এরপর সাপোজ ধরে নিলাম জার্মানি আসলাম, তখন আমার ওখানে আমার রেসিডেন্স পারমিট ছিল, স্টুডেন্ট পারমিট, এখানে এসে আমার স্টুডেন্ট পারমিট, সেক্ষেত্রে আমি ইজিলি আমি জব করতে পারবো, এখানে কোনো বাধা নাই আর কি ইউরোপিয়ান ইউনিয়ন দেশগুলোতে। আচ্ছা আচ্ছা। তো হচ্ছে আপনি প্রথমে হচ্ছে স্পেনে আসলেন, দেন স্পেন থেকে জার্মানিতে আসলেন। স্পেন থেকে আমার ইউকে ছিল। ইউকেতে হচ্ছে জাস্ট 2 সপ্তাহের জন্য না না না, আমার ফার্স্ট সেমিস্টার ছিল স্পেন, সেকেন্ড সেমিস্টার ছিল ইউকে নিউক্যাসল, আচ্ছা। থার্ড সেমিস্টারে আমি জার্মানিতে ঢুকি, এবং মাঝখানে আমার ফ্রান্সে 2 সপ্তাহের একটা প্রোগ্রাম ছিল ফ্রান্সে, আর যা আমি থিসিসও করলাম হচ্ছে জার্মানিতে। আমি বেসিক্যালি জার্মানিতে 1 বছর আছি, আর স্পেন আর ইউকেতে 1 বছর ছিলাম, 6 মাস করে। তো এবার হচ্ছে আমার লাস্ট কোশ্চেন, যে আমি হচ্ছে এই স্কলারশিপ নিয়ে আসলাম ইউরোপে, দেন হচ্ছে পড়াশোনা শেষ করলাম, তারপরে কি আমি ইউরোপে সেটেল হয়ে যেতে পারবো কিনা? হ্যাঁ, এখানে অনেকের ধারণা থাকে যে এরকম কোনো ক্লজ আছে কিনা যে আপনাকে দেশে ব্যাক করতে হবে স্কলারশিপ, এরকম আসলে কোনো ক্লজ নাই। আপনার এটা আসলে আপনার ইচ্ছা, আপনি চাইলে দেশে ব্যাক করবেন, আপনি চাইলে এখানে থেকে আপনি জব খুঁজতে পারেন। স্বভাবতই আমাদের যেটা প্রথম প্রশ্ন আসে যে আমি কি ভিসা পাবো কিনা, বা আপনি আসলে কোন ভিসায়, এটা ডিপেন্ড করে আপনি কোন কান্ট্রিতে অ্যাপ্লাই করছেন। জার্মানিতে অ্যাপ্লাই করলে জার্মানির রেগুলেশন অনুযায়ী, ফ্রান্সে করলে ফ্রান্সে, স্পেনে করলে স্পেন। জার্মানিতে এখন আপনি যদি চান যে আপনি হচ্ছে যে গ্রাজুয়েট করার পরে আপনি এখানে জব সিকিং ভিসায় থাকবেন, সো আপনি যদি এখানকার লোকাল অথরিটি থেকে, লোকাল ইউনিভার্সিটি থেকে আপনি যদি সার্টিফিকেট নিয়ে আপনি যদি এখানে অ্যাপ্লাই করেন, তারা ইজিলি আসলে আপনাকে ওই জব সিকিং ভিসাটা ইস্যু করে দেবেন, এরপরে আপনি জব খুঁজতে পারেন। আর যদি আপনি ডিরেক্টলি জব পেয়ে যান, আমার ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমি আসলে নেক্সট মান্থ থেকে যেটা বলছিলাম যে হয়তো রিসার্চার হিসেবে জয়েন করবো ইনশাআল্লাহ, তো ওইটার ক্ষেত্রে তখন হচ্ছে আমাকে ডিরেক্টলি স্টুডেন্ট পারমিট থেকে তারা ওয়ার্ক পারমিট ইস্যু করে দেয় আর কি। সেক্ষেত্রে আপনার এই জব সিকিং ভিসার ওইটার প্রয়োজন নেই, আপনি ডিরেক্টলি ওয়ার্ক পারমিট ভিসাতেও চলে যেতে পারেন। সো হ্যাঁ, এখন আসি হচ্ছে যে এখানে অপরচুনিটিস আছে কিনা বা অপরচুনিটিস কেমন, এটাও আসলে আবার যে ডিপেন্ড করে প্রোগ্রাম। সো আমি আসলে আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, আমার প্রোগ্রাম থেকে বলতে পারি, যেটা হয়তো সব প্রোগ্রামের জন্য সেম হবে না। তো আমি যদি ওয়াটার রিসোর্স বা এনভায়রনমেন্ট ক্ষেত্রে বলি, সেক্ষেত্রে অপরচুনিটিস আছে, কিন্তু এখানে ভাষা, আপনি তো জানবেন আর কি, হ্যাঁ, যে আপনি যদি এখানে ইউরোপে থাকতে চান, আপনি শুরুতে যখন ঢুকবেন আপনার হয়তো বা একটু, আপনি তো জানেন যে আপনার লাস্ট কান্ট্রি কোথায় হবে বা আপনি আসলে কোথায় সেটেল হতে চান যদি আপনি ইউরোপে থাকতে চান। সেক্ষেত্রে ভাষাটা যদি আপনি শুরু থেকে একটু আয়ত্ত করা শুরু করে দেন, সেক্ষেত্রে ইট উইল বি আ ভেরি বিগ প্লাস যে কোনো কাজের ক্ষেত্রেই। লোকাল কোম্পানিতে ঢোকা বা হচ্ছে তারা যদি আপনার দেখে যে আপনার ভাষা দক্ষতা আছে, সেক্ষেত্রে আসলে অনেক কিছুই ইজি হয়ে যায়। আর যদি আপনি ভাষা শিখতে না চান বা কোনো কারণে শেখা না হয় বা আপনি ইন্টারেস্টেড না, আপনি এক্সপ্লোর করতে চান, সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো আরেকটা ওয়ে আউট হতে পারে, যে তাদের আসলে মোস্টলি ইংলিশই আসলে তারা তাদের কার্যগুলো নির্বাহী করে, তো সেক্ষেত্রে তাদের ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ওইভাবে স্ট্রিক্টলি থাকে না। সো ইন্টারন্যাশনাল যেসব অর্গানাইজেশন আছে যারা অপারেট করছে বিভিন্ন কান্ট্রিতে বা আপনার বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিতে বা ইউরোপের বাইরে, সো আপনি সেখানে আসলে এরকম জবের অপরচুনিটি আছে। এবং যেহেতু এটা বেশ প্রেস্টিজিয়াস একটা ডিগ্রি এবং কয়েকটা ইউনিভার্সিটি মিলে ইস্যু করছে, সেক্ষেত্রে এটার আসলে ভ্যালুটাও
বেশ ভালো হয়। আমি একটা পয়েন্ট বলতে ভুলে গেছিলাম, সরি। সো এই ডিগ্রিটা আসলে জয়েন্ট ডিগ্রি হয় অথবা ডাবল ডিগ্রি হয়। সো আইদার জয়েন্ট অথবা ডাবল। এখন এই দুটো পার্থক্য কি? আমি যেটা বলছিলাম যে আমার 5টা ইউনিভার্সিটি মিলে একসাথে প্রোগ্রামটা লঞ্চ করেছে, এবং তারা যখন আমাকে সার্টিফিকেটটা দিচ্ছে তখন 5টা ইউনিভার্সিটির একটা সাইন থাকে আর কি। আচ্ছা আচ্ছা। তো এটা হচ্ছে একটা জয়েন্ট ডিগ্রি, যে তারা 5টা ইউনিভার্সিটি মিলে আমাকে হচ্ছে যে একটা ডিগ্রি দিচ্ছে, যেটা আসলে 5টা কান্ট্রিতেই রেকগনাইজেবল, এবং অবশ্যই বাকি কান্ট্রিতেও, ইউরোপিয়ান বাকি কান্ট্রিতে রেকগনাইজেবল। ডাবল ডিগ্রি হচ্ছে যে সাপোজ আমি ইউকেতে 1 বছর আছি এবং জার্মানিতে 1 বছর আছে, তাদের প্রোগ্রাম পেপার ডিজাইন করা। সো তারা তখন ইউকে থেকে একটা সার্টিফিকেট দিল, জার্মানি থেকে একটা সার্টিফিকেট দিল। তারা আসলে দুইটা সার্টিফিকেট পাবে, এটা আলাদা 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 সার্টিফিকেট পাবে। সো দ্যাট ইজ কল্ড ডাবল ডিগ্রি। সো আপনি আসলে দুইটা ইউনিভার্সিটি থেকে আলাদা আলাদাভাবে সার্টিফিকেট পাচ্ছেন, এবং তারা দুইটাই আসলে রেকগনাইজেবল বাই দ্য লোকাল অথরিটি এবং অবভিয়াসলি বাই দ্য আদার ইউনিভার্সিটিজ অর কান্ট্রিজ। সো এখানে এই দুইটা ক্যাটাগরি থাকে। সো আপনি প্রোগ্রামে দেখতে পারবেন যেটা আসলে বলা থাকে যে ইটস জয়েন্ট ডিগ্রি প্রোগ্রাম, ইটস ডাবল ডিগ্রি প্রোগ্রাম। সো আপনি আসলে তখন ক্লিয়ার হবেন বা এই দুটার কনফিউশন থাকবে না যে আসলে কোনটা জয়েন্ট আর কোনটা ডাবল, সেটা বলা থাকে। সো হ্যাঁ, এইটা মোটামুটি। আর হ্যাঁ, অপরচুনিটিস আছে। আমি জানি না যেসব সেক্টর আপনারা আসবেন, একটু খোঁজ খবর নিয়ে আসতে পারেন বা আপনাদের সিনিয়রদের সাথে কথা বলতে পারেন। বাট দেয়ার আর অপরচুনিটিস। ল্যাঙ্গুয়েজ হলে আপনি লোকাল যে কোনো জায়গায় ইজিলি হয়তো বা গ্র্যাব করতে পারবেন। আর না হলে আপনি ইংলিশে যদি থাকতে চান, সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো একটা ওয়ে আউট হতে পারে। আচ্ছা, এক্ষেত্রে সেটেল হওয়ার ক্ষেত্রে কি আমি আমার প্রোগ্রামটা যেখানে শেষ করতেছি, যে কান্ট্রিতে শেষ করতেছি, সেটা কি একটা বড় ভূমিকা পালন করে? যেমন আপনি জার্মানিতে শেষ করলেন আপনার ডিগ্রিটা, তো জার্মানিতে সেটেল হয়ে যাবেন, এই ধরনের মানে আমার শেষ কান্ট্রিটা বা শেষ ইউনিভার্সিটিটা যে কান্ট্রিতে, সেটা কি একটা বড় ভূমিকা পালন করে কিনা? এটা তো একটু ইজি হয়ে যায় আর কি। কারণ হচ্ছে যে আহ, এমন না যে আপনাকে শেষ ওখানেই করতে হবে। কারণ আমার ক্লাসমেট সে পোল্যান্ডে ছিল আর কি। সো সে এখন চাচ্ছে যে জার্মানিতে আসলে সেটেল হওয়ার জন্য। মানে পোল্যান্ডে শেষ করছে শেষ প্রোগ্রামটা, করেছে পোল্যান্ডে, কিন্তু সে হ্যাঁ। জার্মানিতে সে সেটেল হতে জার্মানিতে চাচ্ছে। এর আগে কোনো প্রোগ্রামই ছিল না আর কি, কোনো আচ্ছা। সেমিস্টারই ছিল না তার। হুম তার শেষ হয়েছে প্রোগ্রাম পোল্যান্ডে। বাট যেহেতু এই ডিগ্রিটা আসলে জার্মানিতে রেকগনাইজ, কারণ জার্মানি ইউনিভার্সিটির সাথে আছে। হুম হুম সো সে এখন চাচ্ছে যে এখান থেকে জব সিকিং ভিসার জন্য অ্যাপ্লাই করার জন্য। তো হুম। সে এখানে চলে এসেছে, এবং সে বাসা নিয়ে এরপরে হচ্ছে অ্যাপ্লাই করবে আর কি। সো আচ্ছা। এবং এটা ইটস ওকে, ইটস ফাইন। বাট সমস্যাটা হয় যখন যে আপনার শেষ হবে এই মাসে 30 সেপ্টেম্বর মধ্যে আপনার ভিসা, হুম আপনাকে 1 মাসের মধ্যে ঢুকতে হবে। এরপরে আপনার ইমিগ্রেশন, আপনি জানেন অ্যাপয়েন্টমেন্টের একটা বেশ বড় হুম সিরিয়াল থাকে। সো এই জিনিসগুলো একটু হ্যাসেল হয়ে যায়। সো যদি আপনি আগে থেকে চিন্তা করেন যে আসলে আমি ওই কান্ট্রিতে যাব এবং ওই কান্ট্রিতে সুযোগ আছে আমার লাস্ট সেমিস্টার করার, এটা আপনাকে একটু আপার হ্যান্ড দিবে। কারণ আপনি অলরেডি ওখানে আছেন, আপনি ওখানে জানেন প্রসিডিউর গুলো কি, অ্যাপয়েন্টমেন্টস কিভাবে নিতে হয় বা কাগজ কি কি দিতে হয়। সেক্ষেত্রে আপনার জন্য একটু ইজি হবে। বাট আপনি যে ইউনিভার্সিটি গুলো আপনাকে সার্টিফিকেট দিচ্ছে, আপনি যে কোনো কান্ট্রিতে চাইলে গিয়ে অবভিয়াসলি যতদিন আপনার ভিসা আছে ওটার মধ্যে গিয়ে যদি আপনি অ্যাপ্লাই করেন, তারা আসলে এটা জেনারেলি ইস্যু করে দেয় আপনাকে। তো আমাদের কোশ্চেন এখানে শেষ হলো, এবং হচ্ছে একদম শেষে যদি আপনি মানে এই ভিডিওটা দেখে যারা অ্যাপ্লাই করবে বা অ্যাপ্লাই করার চিন্তা ভাবনা করতেছে, কিভাবে প্রিপারেশন নেবে, তাদের উদ্দেশ্যে হচ্ছে আপনি যদি কিছু বলতেন। At first, thank you audience for listening for a long time. So প্রথমে যেটা বলবো যে এই স্কলারশিপটা আসলে আমরা আমরা যে কেউই পেতে পারি আর কি। মানে এটা আসলে বিলিভ করাটা জরুরি যে আসলে আমি এই জায়গাটা আমি অ্যাচিভ করতে পারি। হুম যে আমি হয়তো বা সিজি একটু কম এসছে, বা আসলে আমি অত ভালো ভার্সিটিতে আমাদের মান অনুযায়ী হয়তো অত ভালো পড়ি না, এরকম কোনো কিছু আসলে চিন্তা করার দরকার নাই। আপনি আগে অ্যাপ্লাই করেন, আপনার এসওপিটা দেখেন, আপনার সিনিয়র বা আপনার ক্লোজ কেউ আছে যাদের সাথে আপনি রিভিউ করাতে পারেন। আপনার প্রোফাইলটা আপনি একটু আগে নিজে বিল্ড আপ করেন। দের ইজ এ হিউজ পসিবিলিটি যে আপনি আসলে এখানে চান্স পেয়ে যাবেন। কারণ আমাদের প্রতি বছরই, আমি যেটা বললাম যে 100+ প্রতি বছরই আমাদের বাংলাদেশ থেকে মানুষজন আসছে আর কি এখানে প্রোগ্রামগুলোতে, ডিফারেন্ট প্রোগ্রামসে। তো এই জিনিসটা একটু বিলিভ করেন, এবং হচ্ছে যে আপনি একটু সিনসিয়ারলি আপনার এসওপি এবং আপনার আইএলস এবং আপনার যে ডকুমেন্টস গুলো আছে এগুলো আসলে একটু প্রিপেয়ার করা শুরু করে দেন। অনেকেই আপনার সহযাত্রী পাবেন রাস্তায় যাওয়ার সময়, এবং এখানে আসলে অনেক মানুষজন আসলে হেল্প করছে। ইউটিউবে আপনি অনেকগুলো ভিডিওস পাবেন, পুরো স্টেপ বাই স্টেপ অনেকেই দিয়েছেন, এবং অনেক মানুষ আছে হেল্প করার জন্য। তো আপনারা একটু ওইভাবে যদি হেল্প সিক করেন, আশা করি আপনার অনেক বিষয়গুলো ক্লিয়ার থাকবেন এবং ইজিলি আসলে এই জায়গাটায় পার্সিউ করতে পারবেন। তো হ্যাঁ, থ্যাংক ইউ, এবং থ্যাংক ইউ সো মাচ লাভিব যে এরকম একটা ইভেন্ট করার জন্য। সো থ্যাংকস। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। তো আপনি হচ্ছে আমাকে লিঙ্কটা দিয়ে, আমি তাহলে হচ্ছে লিঙ্কটা হ্যাঁ, ওই ডেসক্রিপশনে অ্যাড করে দিব।
তো এতক্ষণ আমাদের কথা শোনার জন্য অনেক ধন্যবাদ, ভাইয়াকে অনেক ধন্যবাদ যে আমাদেরকে এত তার ব্যস্ত সময় থেকে এতক্ষণ দিল আমাদেরকে। তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।